বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। কি খুব বেশি অবাক হলেন? এই স্টেটমেন্টটি কিন্তু দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে এই স্টেটমেন্টটাকে যদি আমরা কনসিডার করি পজিটিভভাবে তাহলে কি প্রত্যাশা চাপটা বেড়ে যায় নাকি বাস্তবতা ভিন্ন কোনো কথা বলছে? আজকের এই ভিডিওতে কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন প্রত্যাশা বনাম বাস্তবতা এটাই আমাদের আলোচনার টপিক থাকবে। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বে যেই তিনটা ম্যাচ রয়েছে সেই তিনটা ম্যাচে বাংলাদেশ কীরকম পারফর্ম করতে পারে বা প্রবাবিলিটিস কতটুকু বাংলাদেশের এই তিনটা ম্যাচে ভালো খেলে কোয়ালিফাই করা সেমিফাইনালের জন্য সেটা নিয়েই কিন্তু আজকে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা দেখব যে আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটুকু প্রিপেয়ার্ড বা চ্যাম্পিয়ন হতে কি পারবে কিনা আদৌ, বা নাজমুল হোসেন শান্তর কথাটাকে কি আমরা ফেলে দিব নাকি এই কথাটা আসলেই স্ট্যাবলিশড করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম। অপটিমিস্টিক হয়ে হয়তো বা অনেকেই আমরা বলতে পারি বাংলাদেশ ভালো খেলবেই, আবার অনেকে আছেন যারা নাকি নেগেটিভিটি স্প্রেড করতে পছন্দ করেন, তারা আগের থেকেই বলবেন বাংলাদেশ কোনোভাবে দাঁড়াতেই পারবে না। কোনটা সত্য, কোনটাকে আসলে আমরা সত্য বলে মানবো, আর সেখানে বাস্তবে কি সিনারিওটা আমরা দেখতে পাই সেটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের আসলে একটা ক্লিয়ার পারসেপশন চলে আসবে যে বাংলাদেশ আসলে কতটুকু ভালো পারফর্ম করতে পারবে এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল 2017 সালে সেখানে কিন্তু বাংলাদেশ ছিল ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট। সো ওইটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রিতেই একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যেইটাকে কি এবারে বাংলাদেশ সেটা ওভারকাম করে বা আর একটু বেটার করে ফাইনাল খেলতে পারবে কিনা বা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা হতেই পারে। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে গেলে সেটা তো অনেক দূরের পথ। যদি বলি গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলা যদি ম্যাচ বাই ম্যাচ পর্যালোচনা করি তাহলে আসলে কি দেখা যেতে পারে। বাংলাদেশের ফার্স্ট ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার সাথে, সেকেন্ড ম্যাচটা রয়েছে নিউজিল্যান্ডের সাথে এবং থার্ড ম্যাচটা রয়েছে কিন্তু পাকিস্তানের সাথে। বাংলাদেশের এই গ্রুপ পর্বের তিনটা ম্যাচের অ্যানালাইসিস করতে যাওয়ার আগে কিছু ক্রিকেট এক্সপার্ট বা ক্রিকেট লেজেন্ডদের কিছু স্টেটমেন্ট শুনি তাহলে কিন্তু আসলে অন্য একটা সিনারিও আমরা দেখতে পাই। যেমন অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং যেটা বলেছেন সেটা কিন্তু আসলে বাংলাদেশিদেরকে অনেকটাই মনক্ষুণ্ণ করতে পারে। কারণ রিকি পন্টিংয়ের ভাষ্যমতে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের থেকেও পিছিয়ে রয়েছে এবং বাস্তবতা বিগত 5-7 বছরে কিন্তু সেটাই বলছে যে আফগানিস্তান ক্রিকেটটা যতটা আপরাইজিং বাংলাদেশের ক্রিকেট ততটাই কিন্তু ডাউনফল দেখছে। এবং সেখানে রিকি পন্টিং আরও একটা কথা অ্যাড করেছে যে বাংলাদেশ নিজেদের মাঠে হয়তো বা ভালো খেলতে পারে, তবে নিজেদের মাঠের বাইরে গিয়ে বা দেশের বাইরে যখন খেলতে যায় তখন বাংলাদেশের পারফরমেন্সটা ভেরি পুয়ার। আর রিসেন্ট যতগুলো নাকি আইসিসি ইভেন্টস হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স আসলে খুবই পুয়ার। ইন্ডিয়ার রাভি শাস্ত্রী কিন্তু বাংলাদেশের চান্স কোথাও দেখতে পাচ্ছে না। তিনি কিন্তু বাংলাদেশকে শুরুতেই কাট অফ করে দিয়েছেন যে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ালিফাই করছে, যদি কোনো লিটল বিট অফ চান্সেস থেকে থাকে তাহলে কিন্তু সেটা রয়েছে নিউজিল্যান্ডে, তবে বাংলাদেশকে তিনি কিন্তু কোথাও দেখছেন না। সো এখন বাংলাদেশের ফার্স্ট ম্যাচটা কিন্তু হতে যাচ্ছে 20 তারিখে ইন্ডিয়ার সাথে, যেটা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এখানে আসলে একটা ফ্যাক্টর কিন্তু প্রথমে বলে রাখতে চাই যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পেন অ্যান্ড পেপারে যদি বলি যে টিম ভার্সাস টিম কম্পারিজন করতে গেলে কোনোভাবেই কিন্তু কোনো কম্পেয়ার করার মতন আসলে জায়গা থাকবে না, কারণ ইন্ডিয়া কিন্তু ফার ফার বেটার রেকর্ডে আছে। কিন্তু এই একটা কথা বলেছে না, বাংলাদেশ কিন্তু অনেক ইভেন্টে যদি বেটার পারফরমেন্স দিতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু আগেও গ্লোবাল ইভেন্টে ইন্ডিয়াকে হারাতে পেরেছে। তবে এবারে কি কথা বলছে, বাংলাদেশের প্লেয়াররা কতটুকু ফর্মে রয়েছে, সেখানে ইন্ডিয়ার প্লেয়াররা কতটুকু ফর্মে রয়েছে। সবার আগে যদি দুবাই ক্রিকেট স্টেডিয়ামটার গ্রাউন্ডের রেকর্ডটা নিয়ে কথা বলি তাহলে দুবাই স্টেডিয়ামটা কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচটা খেলা হয়েছিল যেটা নাকি টেস্ট প্লেইং নেশনসের ভেতরে, সেটা কিন্তু ছিল পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া আজ থেকে আরও 5 বছর আগে, যেটা ছিল 2019 সালে। হ্যাঁ, এরপরে তো খেলা হয়েছে কিন্তু সেটা ছিল অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর মধ্যে খেলা হয়েছে। এবং সেই 2017, 18, 19-এর ভেতরে যদি একটা অ্যাভারেজ দেখা যায় তাহলে কিন্তু দুবাই ক্রিকেট স্টেডিয়ামটাকে এক অর্থে বলা যায় যে ইট ইজ এ ভেরি লো স্কোরিং গ্রাউন্ড। কেন বলছি কথাটা, কারণ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান স্কোর কিন্তু হয়েছে মাত্র 210 থেকে 220-এর ভেতরে। বাট তাই বলে কি ভাবছেন যে দুবাইতে রান হয় না? 2019 সালেই কিন্তু অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে একটা ম্যাচে 327 করেছিল। আবার যদি বলেন 2015 সালে ইংল্যান্ড পাকিস্তানের সাথে একটা ম্যাচে কিন্তু 355 করেছে। সো
দুবাই যতই স্ট্যাটসে বলুক যে লো স্কোরিং গ্রাউন্ড, সেখানে কিন্তু হাই স্কোরও হয়েছে। তো যেহেতু এটা একটা আইসিসি গ্লোবাল ইভেন্ট হচ্ছে, হয়তো বা এতটা লো স্কোরিং পিচ হবে না, যে পিচটাতে নাকি রান হবে, বাট তাই বলে আই ডোন্ট থিঙ্ক যে এখানে কিন্তু এবারে তাই বলে 300-350-এর মতন পিচ হবে। যদি সেই পিচটা ভালোও হয়, তবে আমার কাছে মনে হয় যে 270-300 উড বি আ ভেরি ভেরি গুড কম্পিটিটিভ টোটাল। এখানে কিন্তু পেসারদের থেকে স্পিনারদের আধিপত্য একটু বেশি দেখা গেছে, তবে সেই ডিফারেন্সটা কিন্তু বেশি না। সেখানে আমরা যদি আগে থেকে বলে দিই যে পেসারদের থেকে স্পিনাররা বেশি ডোমিনেট করবে, সেটাও কিন্তু আসলে বলাটা ঠিক হবে না। এখানে আসলে আমি যাব আমার ফার্স্ট পয়েন্টে, যে বাংলাদেশের আর ইন্ডিয়ার ভেতরকার স্পিনের স্ট্রেংথ কার বেটার। তো স্পিনিং ডিপার্টমেন্টে বাংলাদেশ কিন্তু যোজন যোজন পিছিয়ে রয়েছে ইন্ডিয়া থেকে এবারের এই স্কোয়াডে, কারণ ইন্ডিয়ার কাছে রয়েছে পাঁচটা স্পিনার, এবং এই পাঁচজনের ভেতরে কিন্তু ভ্যারিয়েশন আছে সব ধরনের। লেফট আর্ম অর্থোডক্সের ভেতরে কিন্তু রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেল, আপনি বলেন রাইট আর্ম অফ স্পিনের ভেতরে কিন্তু ওয়াশিংটন সুন্দর, তারপর লেগ স্পিনার হিসেবে কিন্তু আছেন বরুণ চক্রবর্তী, এবং রিস্ট স্পিনার হিসেবে কিন্তু রয়েছেন কুলদীপ যাদব। সো তাদের পাঁচজনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, এবং যে কেউই কিন্তু যে কোনো গিভেন ডেতে ম্যাচটা চেঞ্জ করে দিতে পারে, এবং সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। কারণ হোয়াইট বল ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের বল অতটা এফেক্টিভ না, বিগত কয়েকটা বছর ধরেই দেখা যাচ্ছে। সো সেখানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের উপরে অনেকটাই ভরসা করতে হবে। যদি কিছুটা স্পিন ওরিয়েন্টেড পিচ হয় বা স্পিন ধরতে পারে, তাহলে মেহেদী হাসান মিরাজকে ওই রোলটা প্লে করতে হবে, যে ওই দিন যাতে মেহেদী হাসান মিরাজ ভালো বল করে। তবে বাংলাদেশের স্কোয়াডে যে তিনজন স্পিনার রয়েছে, একজন হচ্ছে মিরাজ, তারপর রয়েছে নাসুম আহমেদ, এবং লেগ স্পিনার হিসেবে রয়েছেন রিশাদ হোসেন। সো এই তিনজনের ভেতরে আপনি যদি একটা জিনিস দেখেন, আসলে ওই রকমভাবে ওয়ার্ল্ড ক্লাস বা ডোমিনেট করার মতন স্পিনার কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডে কিন্তু দেখা যাচ্ছে না। সো এখানে আমি বলবো যে বাংলাদেশ কিন্তু পিছিয়ে রয়েছে স্পিনিং ডিপার্টমেন্টে, তাই মেহেদী হাসান মিরাজকে কিন্তু সেই মেইন স্পিনারের রোলটা প্লে করতে হবে, যাকে কিনা উইকেটও নিয়ে আসতে হবে, রানও চেক দিতে হবে। যেহেতু বাংলাদেশের সব থেকে বড় মিস হচ্ছে সাকিব আল হাসান, সাকিব না থাকাতে স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশের অনেকটাই দুর্বল হয়ে গেছে, এবং এখানটাতে ইন্ডিয়া কিন্তু যোজন যোজন এগিয়ে রয়েছে। বাংলাদেশি ব্যাটাররা যতই দেশে স্পিন খেলা অভ্যস্ত থাকুক না কেন, সবসময় কিন্তু একটা জিনিস দেখা গিয়েছে, আমার কথার সাথে আপনারা হয়তো অ্যাগ্রি করবেন, যে বাংলাদেশ কিন্তু দেখা গেছে যে যেই পিচটাতে স্পিন ধরে, এবং সেখানে যদি একটু আনঅর্থোডক্স টাইপের বোলার থাকে, তাদের এগেনস্টে কিন্তু বাংলাদেশের ব্যাটার আসলে সব সময় স্ট্রাগল করে। সেটা আপনি আজান্থা মেন্ডিস থেকে শুরু করতে পারেন, সেটা আপনি যদি বলেন এখন ইন্ডিয়ার এই টিমে কুলদীপ যাদব আছে, কুলদীপ যাদবের এগেনস্টে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কখনোই কমফোর্টেবল ছিলেন না, এবং সাথে কিন্তু বরুণ চক্রবর্তী, যেটা নাকি বাংলাদেশের ব্যাটারদের আর একটা উইকনেস হচ্ছে, তারা লেগ স্পিনে ভেরি ভেরি উইক। তো এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অনেক বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে। সেই দিনে যদি বাংলাদেশের ব্যাটাররা আসলে একটু সেন্সিবল ব্যাট করে পুরো 50টা ওভার খেলে যদি একটা গুড অ্যামাউন্ট অফ স্কোর 270-300 করতে পারে, তাহলে কিন্তু অনলি একটা চান্সেস থাকবে। আদারওয়াইজ ইন্ডিয়ার এই স্পিনারদের এগেনস্টে কিন্তু বাংলাদেশি ব্যাটাররা স্ট্রাগল করতে পারে, এবং সেখানে কিন্তু একটা বড় কনসার্ন বা বড় ভয়ের বিষয় রয়েছে। একটা প্রবাবল বেস্ট 11 ইন্ডিয়ার যেটা দেখা যাচ্ছে, যেই 11-এর ভেতরে আমরা কিন্তু ভাবতে পারি যে ইন্ডিয়া তিনটা পেসার এবং তিনটা স্পিনার নিয়ে খেলাবে। সেই তিনটা পেসারের ভিতরে জেনুইন যে দুজন পেসার রয়েছেন, মোহাম্মদ শামি এবং আরশদীপ সিং, এবং তার সাথে কিন্তু পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পান্ডিয়া। সো এই তিনটে পেসারের সাথে ইন্ডিয়ার কিন্তু তিনটে স্পিনার খেলাবে। সেখানে রবীন্দ্র জাদেজা তো খেলবেন, তার সাথে আমার কাছে মনে হয় যে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী খেলবেন, কারণ কুলদীপের স্পিনের এগেনস্টে বাংলাদেশিরা উইক, এবং সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী আপনার একটা ক্রুশিয়াল রোল প্লে করবে, কারণ বাংলাদেশের ব্যাটারে যে লেগ স্পিনে উইক, সেটা যে কোনো দেশের যে কোনো টিমের অ্যানালিস্টরা কিন্তু ইজিলি সেটা ফাইন্ড আউট করতে পারবেন। সো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এখানে কিন্তু একটা বড় ডিফারেন্স রয়েছে স্পিন অ্যাটাকে। আর যদি বলি পেসারের, তাহলে কিন্তু ইন্ডিয়ার এখানে সব থেকে বড় আপসেট হচ্ছে জাসপ্রীত বুমরা, তাদের খেলছেন না, ইঞ্জুরির কারণে তিনি নেই, এবং সেখানে কিন্তু ইঞ্জুরির থেকে আবার ফিরে এসেছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি যদি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন, সো তার রিদমে আসতে একটু ওটা টাইম লাগছে বটে, তবে মোহাম্মদ শামি যদি তার লাইনটা ফিরে পেয়ে যান, তাহলে হি ইজ অলসো ডেডলি। সো মোহাম্মদ শামি একটা এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার। তবে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে আরশদীপ সিং বাংলাদেশের এগেনস্ট একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ আরশদীপ সিং মোর প্রমিনেন্ট হচ্ছে টি-20-তে, এবং বাংলাদেশকে কিন্তু তিনি আগেও ভুগিয়েছেন। বাংলাদেশের সাথে কিন্তু আগেও তিনি অনেক ভালো পারফরমেন্স করেছেন। বাংলাদেশ যদি তিনটা পেসার নিয়ে খেলায়, সেখানে খেলবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই দুজন খেলবেন, তার সাথে কিন্তু তানজিম হাসান সাকিব অথবা নাহিদ রানা খেলবেন। এখানে কিন্তু আমি কিছুটা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখবো। রিসেন্ট টাইমের ভেতরে বাংলাদেশের পেসারটা কিন্তু ভালো করছে, সেটা আপনি তাসকিনের পারফরমেন্সের কথা বলেন, সেটা আপনি মুস্তাফিজ, যদি স্লো পিচ হয় তাহলে মুস্তাফিজ কিন্তু সব থেকে বেশি ডেডলি হন, সেটা কিন্তু তার আগের পারফরমেন্সও দেখা গিয়েছে। তো স্ট্রেংথের জায়গায় যদি বলি ইন্ডিয়ার পেস অ্যাটাক ভার্সেস বাংলাদেশের পেস অ্যাটাক, আমি বাংলাদেশের পেস অ্যাটাককে
খানিকটা এগিয়ে রাখবো। এবার আসবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটাতে, যেটা নাকি ব্যাটিং। কারণ এই ব্যাটিংটাই বাংলাদেশের সব থেকে বড় কনসার্ন গত কয়েকটা বছর ধরেই। ইন্ডিয়ার কিন্তু সলিড একটা ব্যাটিং লাইন আপ। আমি যেটা বলছিলাম যে প্রবাবল 11 যদি ধরি, তাহলে সেখানে ইন্ডিয়ার টপ অর্ডারটা চিন্তা করে দেখেন। রোহিত শর্মার সাথে ওপেনিং করতে আসবেন শুভমান গিল, বিরাট কোহলি রয়েছেন, শ্রেয়াস আইয়ার রয়েছেন, রাহুল রয়েছেন। সো ইন্ডিয়ার কিন্তু একটা সলিড ব্যাটিং অর্ডার রয়েছে, এবং তার ভেতরে রোহিত শর্মা আউট অফ ফর্মে ছিলেন লাস্ট সিরিজেই, যেভাবে করে তিনি একটা ডিস্ট্রাকটিভ সেঞ্চুরি করলেন। রোহিত শর্মা কিন্তু ফর্মে ফিরে এসেছে। আবার ম্যান অফ দ্য সিরিজ ছিলেন শুভমান গিল কিন্তু কনসিস্টেন্টলি রানের ভেতরে রয়েছেন। সো শুভমান গিলের পারফরমেন্স রয়েছে। বিরাট কোহলি আউট অফ ফর্মে ছিলেন, লাস্ট ম্যাচটাতে তিনি একটা 50 করেছেন। শ্রেয়াস আইয়ার তিনিও কিন্তু খুব দুর্দান্ত ফর্মে রয়েছে। ইন্ডিয়ার টপ 4-5জন কিন্তু রানের ভেতরে রয়েছেন, ফর্মে রয়েছেন। সেখানে কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করবেই। আর বাংলাদেশের টপ অর্ডার বা বাংলাদেশের টোটাল ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলি, তাহলে ওপেনিংয়ে যদি তানজিদ হাসান তামিমের সাথে সৌম্য সরকার, তারপরে ওয়ান ডাউনে নাজমুল হাসান শান্ত, 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং 7 নম্বরে জাকির আলী অনিক। এই যে 7 জনের কথা বললাম, তার ভেতরে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের যে ম্যাচ হয়েছিল লাস্ট ওয়ানডে সিরিজে, তখন কিন্তু শেষের দিক থেকে সেই মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করেছেন 3 ম্যাচে 3টা 50। জাকির আলী অনেক ভালো পারফর্ম করেছেন, মেহেদী মিরাজ ভালো পারফর্ম করেছেন, কিন্তু ওপর থেকে যে রানটা আসতে হবে সেখানে কিন্তু তানজিদ হাসান তামিমকে একেবারে কনসিস্টেন্ট হিসেবে দেখা যাচ্ছে না। সৌম্য সরকারকেও কিন্তু ওইভাবে ইন অ্যান্ড আউট পারফর্ম করতে দেখা যায়। সাথে যদি বলি নাজমুল হাসান শান্ত, তিনি কিন্তু লাস্ট যে সিরিজটা খেলেছিলেন সেখানে কিন্তু নাজমুল হাসান শান্ত ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, এবং নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন হওয়ার পরে ওডিআইতে কিন্তু তার রেকর্ড খুবই ভালো, কিন্তু সেইটাকে ওই রেকর্ডটাকে টেনে নিয়ে এসে ইন্ডিয়ার ম্যাচে যদি তিনি একটা ভালো ইনিংস খেলতে পারেন, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে জিততে হলে টপ 3 টপ 4-এরই কিন্তু রান করতে হবে। মোস্ট অফ দ্য রানস তাদের 3জনকে বা 4জনকে করতে হবে। সেখানে একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করবে বাংলাদেশের টপ অর্ডারের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ যদিও নাকি ফর্মে আছেন, তবে ইন্ডিয়ার সাথে ম্যাচে জিততে হলে বাংলাদেশকে যদি রিয়াদ বা জাকির আলী অনিকের উপরে ডিপেন্ড করতে হয়, মানে 4-5টা উইকেট হারিয়ে ওই 2জনের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে আসলে ম্যাচ ওখানে হেরে যাবে বাংলাদেশ। সো দুইটা সাইডের যদি ব্যাটিং নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ইন্ডিয়াও এখানে অনেকখানি এগিয়ে থাকবে। যেহেতু দুইটা ডিপার্টমেন্টে ইন্ডিয়া এগিয়ে থাকবে এবং দুবাইতে খেলা হবে, একটু স্লো ট্র্যাকে যদি খেলা হয়, তাহলে ইন্ডিয়া হ্যাজ গট ফার বেটার কোয়ালিটির স্পিনার্স, এবং ওইখানেই কিন্তু বাংলাদেশ মার খেতে পারে বলে আমার ধারণা। আমার ধারণা যদি ভুল হয়, তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব। সো প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চান্সটা আমি পেন অ্যান্ড পেপার অন্তত দেখতে পাচ্ছি না। তবে আমি চাই ওই গিভ অ্যান্ড ডেতে বাংলাদেশ যাতে সমস্ত ধারণাকে, সবার কথাকে ভুল প্রমাণ করে, ইভেন আমাকে একেবারে ভুল প্রমাণ করে বাংলাদেশ যাতে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে দেখছি সেই ম্যাচটাতে জয়ী হতে। এবং তারপরে নেক্সট যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে 24 তারিখে রাওয়ালপিন্ডি, পাকিস্তানে। রাওয়ালপিন্ডি কিন্তু বাংলাদেশকে রিসেন্টলি গত বছরের সব থেকে বেশি সুখস্মৃতি দিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের মাটিতে কিন্তু বাংলাদেশ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে। রাওয়ালপিন্ডিতে যে ম্যাচটা হবে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাটার ভার্সেস ব্যাটারদের স্ট্রেংথের জায়গায় খেলাটা হবে। যেই টিম ভালো পারফর্ম করবে ব্যাটে, বা যেই টিম ভালো রান করবে বা রান চেজিংয়ে ভালো করবে, তারাই আসলে এই ম্যাচটা জিততে পারবে। আমার কাছে এখানে মনে হয় যে সবথেকে বেশি ক্রুশিয়াল হবে এখানে বোলারদের, কারণ রান করবেই, সেই রানটাকে আটকানোর জন্য যেই টিমের বোলাররা রানটাকে চেক দিতে পারবে বা কনসিস্টেন্ট বেসিসে উইকেট তুলে নিতে পারবে, তারা কিন্তু ওই ম্যাচটাতে জয়ী হবে। এবং এখানে কিন্তু নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং টিম সাউথের মতন এক্সপেরিয়েন্স বোলাররা রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে যার কাঁধে সব থেকে বড় রেসপন্সিবিলিটি ছিল লকি ফার্গুসন একদম লাস্ট মোমেন্টে এসে যখন ইঞ্জুরিতে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। সো এখানে কিন্তু নিউজিল্যান্ডের একমাত্র এক্সপেরিয়েন্স ফাস্ট বোলার রয়েছেন ম্যাট হেনরি। তাছাড়া যারা যারা রয়েছেন, যেমন লকি ফার্গুসনকে রিপ্লেস করেছেন কাইলি জেমিসন, সাথে রয়েছেন জ্যাকব ডাফি, উইল ওরকে বা নেইথান স্মিথ। এই যে 4জন বাকি যারা রয়েছেন, তারা কিন্তু কেউ 9টা, কেউ 11টা, কেউ 13টা ম্যাচ খেলেছেন। সো খুবই লেস এক্সপেরিয়েন্স তাদের পেস অ্যাটাক। সাথে কিন্তু ড্যারেল মিচেলের একটা স্লো মিডিয়াম পেস রয়েছে। এখানে বাংলাদেশ অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ পাবে, তবে বাংলাদেশ সেই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য বাংলাদেশের ব্যাটারদেরকে কিন্তু ভালো ব্যাট করতে হবে। আর নিউজিল্যান্ডের ব্যাটিং নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু নিউজিল্যান্ডের একটা কম্প্যাক্ট ব্যাটিং অর্ডার বা ব্যাটিং লাইন আপ রয়েছে, যেখান থেকে নাকি আপনি স্টার্ট করেন রাচিন রবীন্দ্রা এবং ডেভন কনার ওপেনিং থেকে শুরু করে কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, ইভেন গ্লেন ফিলিপস, টম লাইথাম, প্রত্যেকে কিন্তু ফর্মে রয়েছেন। গ্লেন ফিলিপস তো মনে হয় বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার অফ দ্য ক্রিকেট হয়ে উঠেছেন অলরেডি। যেভাবে করে তিনি পাকিস্তানের সাথে একটা
বলে সেঞ্চুরি করেছেন এবং কেইন উইলিয়ামসনও কিন্তু পাকিস্তানের সাথে সিরিজে একটা সেঞ্চুরি করেছেন। ডেভন কনওয়ের একটা 97 রয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু ফর্মে রয়েছেন এবং পিচ যদি বলি বা কন্ডিশন যদি বলি, নিউজিল্যান্ড সবথেকে বেশি সিরিজ খেলেছে কিন্তু পাকিস্তানের রিসেন্ট ইয়ার্সের ভেতরে। সো নিউজিল্যান্ডের কাছে কন্ডিশন অফ ফ্যামিলি এবং নিউজিল্যান্ডের জন্য কিন্তু ওই কন্ডিশনে মানিয়ে নেওয়াটা বাংলাদেশের থেকে আরেকটু বেশি ইজি হবে, কারণ রিসেন্টলি যেহেতু নিউজিল্যান্ড সেখানে একটা ট্রাই সিরিজ খেলে এসেছে পাকিস্তানের সাথে। এখানে যদি নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা বাংলাদেশের দুবাইতে হতো তাহলে আমি এখনই হরফ করে বলে দিতে পারতাম ওই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। রাওয়ালপিন্ডিতে যেহেতু খেলা, বাংলাদেশের ব্যাটারদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিতে হবে এবং সেই চ্যালেঞ্জটাতে বড় রান করতে হবে। আসলে খেলাটা হবে নিউজিল্যান্ডের ব্যাটারদের ভার্সেস বাংলাদেশের বোলারদের। বাংলাদেশের বোলাররা যদি সেদিন জ্বলে উঠতে পারে তাহলে একমাত্র পসিবল। তবে পেন অ্যান্ড পেপারে যদি বলি তাহলে এখানেও দুঃখজনক লাগবে যে বাংলাদেশের আমি চান্সটা খুবই কম দেখছি, কারণ রিসেন্টলি যেহেতু একদম 5-7 দিনের ভেতরে নিউজিল্যান্ড যেহেতু পাকিস্তানের সাথে খেলে ট্রাই নেশন সিরিজটা জিতে এসেছে, এখানে নিউজিল্যান্ডের কনফিডেন্সটা বেশি থাকবে, কন্ডিশনও নিউজিল্যান্ডের পক্ষে থাকবে। নিউজিল্যান্ডের ব্যাটাররা ফর্মে রয়েছেন, বাংলাদেশের ব্যাটাররা কিন্তু একেবারে ফর্মে নাই। সো এখানেও এই ম্যাচটা শুনতে খারাপ লাগলেও বা আমার বলতে খারাপ লাগলেও যদি পেন অ্যান্ড পেপারে বা বাস্তবতা নিয়ে কথা বলি তাহলে এখানে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে। এই ম্যাচটা তো বাংলাদেশের চান্স আমি দেখতে পাচ্ছি না। নেক্সট থার্ড ম্যাচ ভার্সাস পাকিস্তান, 27 ফেব্রুয়ারি, সেম রাওয়ালপিন্ডিতে খেলা। পাকিস্তানে যদি আমি প্রবাবল প্লেইং 11টা চিন্তা করি তাহলে টপ থেকে যদি চিন্তা করি, বাবর আজম কিন্তু আবার ব্যাক টু ওপেনিং পজিশনে এসেছে, ফাকর জামান তার সাথে ওপেনিং করবে। সাথে কিন্তু যদি দেখি তাহলে সাউথ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, তাইয়াব তাহির, তারপর সালমান আগা। সো পাকিস্তানের ব্যাটিংটা কিন্তু ওইভাবে করে আসলে কনসিস্টেন্ট বেসিসে পারফর্ম করতে দেখা যাচ্ছে না। যেভাবে করে পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল টিম সিন্স আই হ্যাভ স্টার্টেড ওয়াচিং ক্রিকেট, যদি বলি সেটা 96-এর কথা থেকে আমি খেলা দেখছি। পাকিস্তান আসলে কোন সময় কোন ম্যাচে কি অঘটন বা ঘটন ঘটিয়ে ফেলে সেটা কিন্তু আসলে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। এখানে পাকিস্তান এই লাস্ট ট্রাই নেশন সিরিজে একটা ম্যাচে তারা 350 চেজ করে জিতলো, ফাইনালে তারা 200 করতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছিল। তো পাকিস্তানের এই টিমে কিন্তু বাবর আজম ফর্মে নেই, সাউথ শাকিলও কিন্তু সেভাবে ফর্মে নেই, তাইয়ব তাহিদেরও কিন্তু অতটা জ্বলে উঠতে দেখা যায় না। হ্যাঁ, ফর্মে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘাও কিন্তু ফর্মে রয়েছেন। তো একটা দুইটা প্লেয়ার কিন্তু একটা দুইটা ম্যাচে ভালো খেলছেন, এমন না যে পাকিস্তানের ব্যাটিংয়ে প্রত্যেকেই কিন্তু ফর্মে রয়েছেন, সেটা কিন্তু না। সো এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের বোলারদের জন্য রয়েছে। ওই ম্যাচে যদি বাংলাদেশ ফার্স্টই পাকিস্তানকে চেপে ধরতে পারে, পাকিস্তানকে যদি বাংলাদেশ বড় রান না করতে দেয় অথবা বাংলাদেশ যদি ব্যাট করে বড় রান করতে পারে তাহলে কিন্তু একটা চান্সেস রয়েছে। যদি দুইটা দলের তিনটা ডিপার্টমেন্টের কম্প্যারিজন করি তাহলে স্পিন দিয়ে আবার শুরু করি। পাকিস্তানের স্পিন এখানে বাংলাদেশের থেকে অনেক বেশি পুয়ার। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে কিন্তু আবরার আহমেদ রয়েছেন পাকিস্তানের। হ্যাঁ, তাছাড়া অলরাউন্ডার হিসেবে কিন্তু সালমান আলী আগা অফ স্পিন করে থাকেন বা খুশদিল শাহ রয়েছেন স্কোয়াডে। তবে বাংলাদেশের যে স্পিন অ্যাটাকটা রয়েছে, আমি পাকিস্তানের সাথে একটু এগিয়ে রাখবো বাংলাদেশের স্পিন অ্যাটাকটাকে। বাংলাদেশের মিরাজ এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলি বা নাসুম বা ইভেন রিশাদ, সো স্পিন অ্যাটাকের কম্পারিজন করলে বাংলাদেশকে কিন্তু আমি পাকিস্তানের থেকে খানিকটা এগিয়ে রাখবো। আর যদি পাকিস্তানের পেস অ্যাটাকের কথা বলি তাহলে সেখানে কিন্তু প্লেইং 11-এর ভিতরে দেখতে পাবো শাহিন শাহ আফ্রিদিকে, নাসিম শাহকে বা হারিস রউফকে। আর যদি 11-এ তারা অ্যাডজাস্ট করাতে চায় ফাহিম আশরাফকে তাহলে একটা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফকে দেখবো, যিনি কিনা লাস্টলি যে বিপিএলটা খেলে গিয়েছেন সেখানে কিন্তু ফাহিম আশরাফ খুবই ভালো পারফর্ম করেছেন। এখানে আসবে পাকিস্তানের বোলিং অ্যাটাকও কিন্তু একটু আনপ্রেডিক্টেবল। এই খুব ভালো করছেন এই পেস ট্রায়ো, যেটা নাকি শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ, এবং এই দেখা যায় আবার তিনজনই খুব বেশি বাজে বল করছে। পাকিস্তানের বোলিং লাইন আপ ইন অ্যান্ড আউট ভালো করছে, তবে এখানে আমি বাংলাদেশের পেসারটাকে এগিয়ে রাখবো। নাহিদ রানা এই পাকিস্তানের মাটি থেকে কিন্তু স্টার হয়ে উঠেছিলেন, কারণ নাহিদ রানা ওই পাকিস্তানের এই রাওয়ালপিন্ডির গ্রাউন্ডে বা এই পিচেই কিন্তু নাহিদ রানা তার পেস জেনারেট করে আলটিমেট নাহিদ রানা হয়ে ওঠার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছিলেন যেই সিরিজটা পাকিস্তানের সাথে খেলেছিল বাংলাদেশ। এবং সেখানে নাহিদ রানাকে আবারও ফেস করতে যাচ্ছে পাকিস্তান, যেভাবে করে নাহিদ রানার বলে কিন্তু বাবর আজমও কিন্তু স্ট্রাগল করেছিলেন। সো নাহিদ রানার সেই পেসটা আমি শিওর পাকিস্তানের ম্যাচে নাহিদ রানাকে খেলানো হবে, সাথে তাসকিন তো খেলবেন। এই দুইজনের সাথে সেটা মুস্তাফিজ বা তানজিম হাসান সাকিব যিনিই খেলুন না কেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের পেসার একটা খানিকটা হলেও এগিয়ে থাকবে বলে আমার বিশ্বাস। সো এই ম্যাচে স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি, এবং পেস ডিপার্টমেন্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খানিকটা হলেও
বাংলাদেশের পেসাররা পাকিস্তানের পেসারদের থেকে এগিয়ে থাকবে। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যাটারদের যদি কম্প্যারিজন করি তাহলে পাকিস্তানের ব্যাটারদের ভিতরে ওই যে প্রথমে যেটা বললাম যে রিজওয়ান ফর্মে রয়েছেন, সালমান আলী আগা ফর্মে রয়েছেন, কারণ বাংলাদেশের টপ অর্ডার কিন্তু সাকসেসিভলি ফেল করে আসছে। সো ওইখানে কিন্তু বাংলাদেশের একটা উপরে আলগা বা বাড়তির চাপ থাকবেই যে টপ অর্ডারকে পারফর্ম করতে হবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যাটিং আসলে কম্পেয়ার করতে গেলে পাকিস্তানের ব্যাটিংটা খানিকটা হলে এগিয়ে থাকবে। পাকিস্তানের টপ অর্ডারে কিন্তু কোয়ালিটি ব্যাটার রয়েছে। হ্যাঁ, ফর্মে হয়তোবা সবাই নেই, পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা কিন্তু আসলে স্টেডি ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের একটা টেন্ডেন্সি আছে যে খুব তাড়াতাড়ি আর্লি উইকেট হারিয়ে ফেলে দলকে একটা চাপে ফেলে দেওয়া। পাকিস্তান কিন্তু ওই অ্যাডভান্টেজটা নিতে চাইবে এবং বাংলাদেশ যদি শুরুর থেকেই উইকেট হারাতে থাকে ব্যাটিং করে ফার্স্টে যদি বড় একটা টোটাল পোস্ট করতে না পারে স্কোরবোর্ডে, তাহলে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের ব্যাটার এখানে কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যদি রান চেজ করতে হয় তাদেরকে। তো আমার কাছে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টটা পর্যালোচনা করে দেখা যাচ্ছে আমি খানিকটা হলেও পাকিস্তানকে অ্যাডভান্টেজ বা ফেভার দিব। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচে পাকিস্তান বাংলাদেশের থেকে স্পিন এবং পেস ডিপার্টমেন্টে খানিকটা পিছিয়ে থাকলেও ব্যাটিংয়ে পাকিস্তান এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, আমি এইখানে অপটিমিস্টিক হয়ে বলতে চাই যে ওই ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারবে। তো ৩টা ম্যাচ গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে এবং পাকিস্তানের সাথে। ৩টা ম্যাচের ভেতরে 2টা ম্যাচে জিততেই হবে যদি আপনি কোয়ালিফাই করতে চান সেমিফাইনালে। তার ভেতরে আসলে 2টা ম্যাচে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চান্সেস আর ভেরি লো। পাকিস্তানের সাথে চান্সেসটা এখনও আমি দেখতে পাচ্ছি আছে, বাংলাদেশ জিততে পারে পাকিস্তানের সাথে ম্যাচটাতে। সো 2টা ম্যাচ যদি হেরে যায় বাংলাদেশিদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ 3টা ম্যাচই জিতুক। বা ক্যাপ্টেনের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা এসেছিল যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে, সেটা যদি বাস্তবে স্ট্যাবলিশ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, সেটা সবার জন্য। তবে যদি ফ্যাক্ট বলি তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারবে, নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা হারবে। সো একমাত্র পাকিস্তানের সাথে যদি ম্যাচটা জিততেও পারে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর মিশন কিন্তু এই গ্রুপ পর্বে থেমে যাবে। খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বাংলাদেশের আমি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিশনটা গ্রুপ স্টেজে শেষ হয়ে যেতে দেখছি। তবে বাংলাদেশ যদি আমাকে ভুল প্রমাণ করে 3টা ম্যাচের ভেতরে 3টা ম্যাচই বা 2টা ম্যাচে যদি জিতে সেমিফাইনালে যায় তাহলে খুশির কিন্তু শেষ থাকবে না। যাই হোক, এই ভিডিওর টাইটেল দিয়েছিলাম কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন প্রত্যাশা বনাম বাস্তবতা। আমি যেই আলোচনাটুকু করলাম সেই আলোচনা যদি আপনারা শুনে থাকেন সবাই, তাহলে প্লিজ আমার সাথে আপনারা কে কে একমত যে বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে হারাতে পারবে, বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে, বাংলাদেশ কি পাকিস্তানকে হারাতে পারবে, বা বাংলাদেশ এই 3টা ম্যাচের ভেতর কয়টা ম্যাচে জিততে পারবে, বাংলাদেশ কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে? আপনাদের কাছ থেকে কিন্তু জানতে চাইবো যে আপনারা আসলে কি ভাবছেন। যারা যারা আমাকে নতুন দেখছেন বা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ইটস আ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।